কখনো কি এমন মনে হয়েছে যে একটা দেশ যখন চরম বিশৃঙ্খলার মধ্যে দিয়ে যায় তখন ঠিক কিভাবে সে আবার নিজেকে গুছিয়ে নেয়? ১৬৬০ থেকে ১৭৮৫ সাল এই সময়টা ছিল ঠিক তেমনই একটা অধ্যায়, যাকে আমরা নিও ক্লাসিক্যাল যুগ বলি। এই যুগে যুক্তি, শৃঙ্খলা আর একটা সুন্দর গঠনকে আঁকড়ে ধরে মানুষ নতুন করে সবকিছু শুরু করতে চেয়েছিল। চলুন এই আকর্ষণীয় যুগের গভীরে গিয়ে দেখা যাক এটা কিভাবে আমাদের আজকের আধুনিক বিশ্বকে প্রভাবিত করেছে। এই প্রশ্নটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ, কারণ নিও ক্লাসিক্যাল যুগকে বুঝতে হলে এর ঠিক আগের সময়টাকে জানতে হবে। এর আগে ইংল্যান্ডে চলছিল গৃহযুদ্ধ, ছিল রাজতন্ত্রহীন কমনওয়েলথ যুগ, মানে চরম এক অস্থিরতা। তো এই যুগটা ছিল সেই সবকিছুর বিরুদ্ধে একটা বিরাট প্রতিক্রিয়া, বিশৃঙ্খলা থেকে শান্তিতে ফেরার একটা সচেতন চেষ্টা। তো আজকের এই পুরো আলোচনাটা আমরা মোট 5টা ভাগে সাজিয়েছি। প্রথমে জানব যুগের মূল দর্শন নিয়ে, তারপর দেখব তৎকালীন রাজনৈতিক পরিস্থিতি, এরপর উচ্চ সমাজের নিয়মকানুন, উপন্যাসের জন্ম, আর সবশেষে দেখব আমাদের আজকের জীবনে এই যুগের প্রভাব ঠিক কতটা। আচ্ছা, নিও ক্লাসিক্যাল এই নামটার মধ্যেই কিন্তু পুরো বিষয়টা লুকিয়ে আছে। নিও মানে নতুন, আর ক্লাসিক্যাল বলতে বোঝানো হচ্ছে প্রাচীন গ্রিক আর রোমান শিল্প সাহিত্যকে। মানে এই যুগের লেখকরা অনুপ্রেরণার জন্য প্রাচীন ক্লাসিক্যাল মডেলগুলোর দিকেই তাকিয়েছিলেন। তারা ভাবতেন সেই ক্লাসিক্যাল সাহিত্যেই রয়েছে শৈলী আর শৃঙ্খলার সেরা উদাহরণ, যা তাদের এই অস্থির সমাজটাকে আবার স্থিতিশীল করতে পারে। এই পুরো সময়টাকে বোঝার সুবিধার জন্য ইতিহাসবিদরা মূলত 3টে ভাগে ভাগ করেন। প্রথমটা হল রেস্টোরেশন পিরিয়ড, যখন রাজতন্ত্র আবার ফিরে আসে। এরপর অগাস্টিন যুগ, এই নামটা এসেছে রোমান সম্রাট অগাস্টাসের স্বর্ণযুগ থেকে। আর সবশেষে হল সংবেদনশীলতার যুগ, যা বিখ্যাত ছিল ড স্যামুয়েল জনসনের জন্য। আচ্ছা, এবার একটু নজর ফেরানো যাক সেই সময়ের রাজনীতির দিকে, কারণ তখনকার শিল্প সাহিত্যের ওপর রাজনীতির প্রভাবটা ছিল কিন্তু অসংখ্য। একটা লম্বা সময় ইংল্যান্ডে কোনো রাজা ছিল না, দেশ চালাতো সংসদ। তো মানুষজন ঠিক করল না আর নয়, তারা ফ্রান্স থেকে প্রথম চার্লসের ছেলে দ্বিতীয় চার্লসকে ফিরিয়ে এনে আবার সিংহাসনে বসালো। আর এই যে রাজতন্ত্রকে আবার ফিরিয়ে আনা হলো, এই ঘটনাটাকে বলা হয় রেস্টোরেশন বা পুনঃপ্রতিষ্ঠা। আর এখান থেকে একটা নতুন যুগের শুরু। কিন্তু ভাবছেন সব ঠিক হয়ে গেল? একদমই না। শান্তি বেশি দিন টিকল না। দ্বিতীয় চার্লসের মৃত্যুর পর তার ভাই দ্বিতীয় জেমস রাজা হলেন, যিনি ছিলেন ক্যাথলিক। আর এতেই দেশে আবার ধর্মীয় আর রাজনৈতিক অস্থিরতা শুরু হয়ে গেল। ফল কি হলো? একটা রক্তপাতহীন বিপ্লব হলো, যাকে বলা হয় গ্লোরিয়াস রেভলিউশন। আর তার মাধ্যমে করোনা পরিবর্তন হলো। আর এই যে ধর্মীয় আর রাজনৈতিক টানাপোড়েন, এখান থেকেই কিন্তু জন্ম নিল ইংল্যান্ডের প্রথম দুটো রাজনৈতিক দল, হুইগ আর টোরি। হুইগরা ছিল প্রোটেস্ট্যান্টের পক্ষে আর টোরিরা ক্যাথলিকদের। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এই দলগুলোই কিন্তু আজকের আধুনিক লিবারেল আর কনজারভেটিভ পার্টির পূর্বপুরুষ, ভাবা যায়? তো রাজনীতির এই উত্তাল সময়টা তো গেল। এবার চলুন দেখি এই সমাজের শিল্প আর সংস্কৃতিতে কি হচ্ছিল। সেখানে কিন্তু যুক্তি আর সামাজিক সমালোচনাই ছিল মূল কথা। এই সময়ের লেখকদের হাতে সবচেয়ে ধারালো অস্ত্রটা কী ছিল জানেন? স্যাটায়ার, মানে ব্যঙ্গ। তারা সরাসরি আক্রমণ না করে হাস্যরস আর বিদ্রূপের আড়ালে সমাজের বড় বড় দুর্নীতি, ভণ্ডামি আর বোকামিগুলোকে তুলে ধরতেন। তাদের উদ্দেশ্য কিন্তু শুধু হাসানো ছিল না, বরং হাসির মাধ্যমে সমাজকে শুধরে দেওয়াটাই ছিল আসল লক্ষ্য। আর এই ব্যাপারটাকেই আলেকজান্ডার পোপ একটা লাইনে বলে দিয়েছেন, দ্য প্রপার স্টাডি অফ ম্যানকাইন্ড ইজ ম্যান। মানে মানুষের সবচেয়ে বড় পড়ার বিষয় হল মানুষ নিজেই। এই একটা কথাই যেন পুরো যুগের মূল দর্শনটাকে তুলে ধরে। লেখকদের মূল আগ্রহের কেন্দ্রে ছিল মানুষ আর তার সামাজিক আচরণ, অন্য কোনো কিছু নয়। যেহেতু তারা একটা বিশৃঙ্খল সময় পার করে এসেছে, তাই এই যুগের লেখকরা সব কিছুতেই একটা নিয়ম, একটা শৃঙ্খলা খুঁজতেন। তাদের লেখালেখি ছিল বেশ কিছু কড়া নিয়মে বাঁধা। সাহিত্য ছিল মূলত শহরকেন্দ্রিক, আর গল্পগুলোও ছিল শুধু উচ্চবিত্তদের জীবন নিয়ে। প্রকৃতি বা সাধারণ গরিব মানুষের জীবনের কোনো জায়গাই সেখানে ছিল না, কারণ শিল্প সাহিত্য তখন ছিল শুধু অভিজাতদের জন্যই। আর এর মধ্যেই ১৭০২ সালে একটা বিরাট ঘটনা ঘটল। ইংল্যান্ডে প্রথম দৈনিক পত্রিকা দ্য ডেইলি কুরান্ট প্রকাশিত হল। এটা কিন্তু শুধু একটা পত্রিকা ছিল না, এটা ছিল গদ্য সাহিত্য আর জনমত তৈরি হওয়ার একটা নতুন দরজা। পত্রিকা তো এলো, কিন্তু এই যুগের সবচেয়ে বড় যে সাহিত্যিক বিপ্লবটা অপেক্ষা করছিল, সেটা হলো উপন্যাসের জন্ম। একটা নতুন ফর্ম, যা সাহিত্যের পুরনো সব নিয়মকানুনকে একেবারে চ্যালেঞ্জ করে বসল। একটা বিষয় মাথায় রাখা দরকার, উপন্যাসের আগে সাহিত্য মানেই ছিল কবিতা আর নাটক।
আর সেগুলো ছিল মূলত রাজদরবার বা অভিজাত সমাজের বিনোদনের খোরাক। সাধারণ মানুষের জীবনের গল্প সেখানে খুঁজে পাওয়া যেত না। কিন্তু এই দৃশ্যটা পুরোপুরি বদলে গেল। উপন্যাসের আবির্ভাব ছিল একটা সত্যিকারের বিপ্লব। এটা সাহিত্যের দরজাটা সবার জন্য, বিশেষ করে মধ্যবিত্ত শ্রেণীর জন্য খুলে দিয়েছিল। উপন্যাস কেন এতটা আলাদা ছিল? কারণ এটা প্রথমবার সাধারণ মধ্যবিত্ত মানুষের জীবনের কথা বলল, তাদের প্রতিদিনের সমস্যা, তাদের আবেগ, তাদের সংগ্রামের গল্প। ড্যানিয়েল ডিফো, স্যামুয়েল রিচার্ডসনের মতো লেখকরা এমন সব গল্প শুনিয়েছেন যা তখনকার মানুষ আগে কখনো পড়েনি, নিজেদের জীবনের প্রতিচ্ছবি দেখতে পায়নি। তো আলোচনার প্রায় শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। এবার একটু মিলিয়ে দেখা যাক নিও ক্লাসিক্যাল যুগের আবিষ্কারগুলো আমাদের আজকের জীবনে ঠিক কতটা মিশে আছে। ভাবুন তো, এমন একটা সময়ের কথা যখন ইংরেজি ভাষার কোনো ঠিকঠাক অভিধানই ছিল না। 1755 সালে ডক্টর স্যামুয়েল জনসন ঠিক এই কাজটাই করলেন। তিনি প্রকাশ করলেন আ ডিকশনারি অব দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ইংরেজি ভাষাকে একটা নির্দিষ্ট নিয়মে বাঁধার জন্য এটা ছিল একটা বিশাল পদক্ষেপ। এর প্রভাব আজও আমরা টের পাই। এই টেবিলটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। একদিকে দেখুন সেই সময়ের ধারণা, আর অন্যদিকে দেখুন আজকের দিনে তার প্রতিফলন। সেই হুইগ আর টোরি থেকে আজকের রাজনৈতিক দল, পোপ আর সুইফটের ব্যঙ্গাত্মক কবিতা থেকে আজকের পলিটিক্যাল কার্টুন বা টিভি স্যাটায়ার, আর ডিফোর লেখা প্রথম উপন্যাসগুলো থেকে আজকের বেস্টসেলার বই আর টিভি সিরিজ। সবকিছুই যেন সেই যুগেরই উত্তরাধিকার। তাহলে সব শেষে একটা প্রশ্ন থেকেই যায়, নিও ক্লাসিক্যাল যুগটা ছিল যুক্তি আর শৃঙ্খলার, এর ঠিক পরে এলো রোম্যান্টিক যুগ, যা ছিল আবেগ আর প্রকৃতির। একটু ভেবে দেখলে হয় আমাদের আজকের এই পৃথিবীটা, আমাদের সমাজ, আমাদের শিল্প ঠিক কোনটার ওপর বেশি দাঁড়িয়ে আছে, যুক্তি নাকি আবেগ? এর উত্তরটা হয়তো এক একজনের কাছে এক এক রকম হবে।